ধরুন ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধ ভেদে গেল, এর আজ কিন্তু এসে লাগতে পারে একেবারে ঢাকার ফ্ল্যাটের বাজারেও। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে হাজার হাজার মাইল দূরের একটা সংঘাত আমাদের খুব কাছের এই ঢাকার অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। আর এই পুরো বিশ্লেষণটির জন্য আমরা banglamart.com এবং hotels.com.bd এর মতো নির্ভরযোগ্য সোর্স থেকে পাওয়া তথ্যের সাহায্য নিয়েছি। তো প্রথম প্রশ্ন এটাই যে এত দূরের একটা যুদ্ধ ঢাকার একটা ফ্ল্যাটের ভাড়ার উপর কিভাবে প্রভাব ফেলবে। মানে বিষয়টা কি আসলেই এতটা সংযুক্ত? আসলে বিশ্বায়নের এই যুগে কোনো কিছুই আর বিচ্ছিন্ন নয়। চলুন এই সংযোগটাকেই একটু কাছ থেকে দেখা যাক। এর পেছনের মূল চালিকা শক্তি হল ইকোনমিক ডমিনো এফেক্ট। ব্যাপারটা অনেকটা ডমিনো খেলার মতো। একটা গুটিতে ঠোকা দিলে যেমন বাকিগুলো একের পর এক পড়ে যায়, ঠিক তেমনি বৈশ্বিক অর্থনীতির একটা ধাক্কাও কিন্তু ধীরে ধীরে আমাদের দেশের বিভিন্ন খাতে এসে লাগে। তো এই যে প্রভাবের কথা বলছি, সেটা আসবে কোন পথে? মূলত দুটো রাস্তা ধরে। একটা হলো জ্বালানি তেল আর অন্যটা হলো আমাদের রেমিটেন্স। বাংলাদেশ কিন্তু এই দুটো জিনিসের ওপর অনেকটাই নির্ভরশীল, আর দুটোই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সাথে সরাসরি জড়িত। বিষয়টা একটা চেইন রিঅ্যাকশনের মতো করে ভাবুন। যুদ্ধ শুরু হলো, সাথে সাথে কি হবে? তেলের সাপ্লাই চেনে একটা বড় ধাক্কা লাগবে। এর ফলে বাংলাদেশে জ্বালানির দাম বেড়ে যাবে। আর তেলের দাম বাড়া মানে তো বুঝতেই পারছেন, সবকিছুর খরচ বাড়বে, মানে মুদ্রাস্ফীতি দেখা দেবে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের অনেক মানুষ কাজ করেন, সেখানকার অস্থিরতা মানে আমাদের রেমিটেন্স প্রবাহেও একটা বড় ঝুঁকি তৈরি হওয়া। আচ্ছা, অর্থনীতির বড় বড় কথা তো হলো, কিন্তু এই সব কিছুর সাথে ঢাকার একটা ফার্নিশড অ্যাপার্টমেন্টের সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এবার সেই জায়গাটায় ফোকাস করা যাক আর দেখি তাৎক্ষণিক প্রভাবগুলো কি হতে পারে। আগে বুঝতে হবে ঢাকার এই দামি ফার্নিশড অ্যাপার্টমেন্টগুলোতে আসলে কারা থাকেন। বেশিরভাগই কিন্তু এনজিও কর্মী, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, বিদেশি ছাত্রছাত্রী আর বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির লোকজন। অর্থাৎ এই বাজারের একটা বড় অংশের ভাড়াটিয়াই হলেন বিদেশি নাগরিক। তো এর ফলাফলটা কি দাঁড়ায়? খুব সোজা। যখনই বিশ্বে একটা বড়সড় গণ্ডগোল বাঁধে, বিদেশিরা কিন্তু একটু গুটিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে অনেকেই ভ্রমণ বা অন্য দেশে কাজ করার পরিকল্পনা বাতিল করেন। কোম্পানিগুলো তাদের কর্মীদের বিদেশে পাঠানো কমিয়ে দেয়। এর সরাসরি প্রভাব হিসেবে খুব অল্প সময়ের জন্য বিদেশি ভাড়াটিয়ার চাহিদা কমে যাওয়ার একটা বড় আশঙ্কা তৈরি হয়। আর এখানেই কিন্তু আসল মজাটা। একটা ধাঁধার মতো পরিস্থিতি তৈরি হয়। একদিকে দেখুন, ভাড়াটিয়া কমে যাচ্ছে, তাই বাড়ির মালিকদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে, ফলে ভাড়ার ওপর নিচের দিকে একটা চাপ তৈরি হবে। কিন্তু অন্যদিকে জ্বালানির দাম বাড়ার কারণে জেনারেটর, লিফট, সিকিউরিটি এই সব কিছুর খরচও তো বেড়ে যাবে। তখন মালিকরা চাইবেন ভাড়া বাড়াতে। তো ভাড়া কি কমবে না বাড়বে? এটাই হলো তখনকার সবচেয়ে বড় প্রশ্ন। এই স্বল্পমেয়াদী ধাক্কাধাক্কির পর কি হবে? চলুন একটু লম্বা সময়ের জন্য ভাবি। দেখি এই রিয়েল এস্টেট খাতের ভেতরের শক্তিটা কেমন আর বিনিয়োগের সম্ভাবনাগুলোই বাকি। একটা কথা আছে না, যখন চারদিকে অনিশ্চয়তা, তখন মানুষ সোনা বা জমিতে টাকা রাখে। ঠিক সেই রকমই শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বিনিয়োগকারীরা সরে এসে রিয়েল এস্টেটের মতো নিরাপদ জায়গায় টাকা রাখতে বেশি পছন্দ করেন। কারণ তুলনামূলকভাবে বাড়ি বা জমির দাম অনেক বেশি স্থিতিশীল থাকে। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, স্বল্প মেয়াদের হয়তো বিদেশি ভাড়াটিয়ার চাহিদা কমছে, ভাড়াও সামান্য পড়তে পারে। কিন্তু লম্বা সময়ে চিত্রটা কিন্তু পুরোই উল্টো। চাহিদা ধীরে ধীরে বাড়বে, ভাড়াও বাড়বে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিনিয়োগের পরিমাণও বাড়বে এবং বাজারে আবার স্থিতিশীলতা ফিরে আসবে। তাহলে এখন প্রশ্ন হল, এই রকম একটা টালমাটাল সময়ে বাড়ির মালিক বা যারা বিনিয়োগ করেছেন তারা কি করতে পারেন? বসে তো আর থাকা যায় না। চলুন এই পরিস্থিতি মোকাবেলার জন্য কিছু কার্যকরী কৌশল দেখে নেওয়া যাক। এখানে 5টা দারুণ কৌশলের কথা বলা হয়েছে। যেমন প্রথমত, ভাড়ার ব্যাপারে একটু ফ্লেক্সিবল হওয়া, দরকার হলে স্বল্পমেয়াদী ভাড়ার ব্যবস্থা করা। দ্বিতীয়ত, শুধু বিদেশিদের ওপর নির্ভর না করে দেশের ভেতরের কর্পোরেট ক্লায়েন্টদের টার্গেট করা। তৃতীয়ত, নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করে সেটাকে প্রচার করা। চতুর্থত, এনার্জি সেভিং যন্ত্রপাতি ব্যবহার করে খরচ কমানো। আর সবশেষে, বিদেশি ভাড়াটিয়াদের জন্য ডলারে ভাড়া ঠিক করা, যাতে টাকার মানের ওঠানামার ঝুঁকিটা এড়ানো যায়। এত সব আলোচনার পর এবার চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাক। এত কিছুর পরেও কেন আমরা বলছি যে ঢাকার এই প্রিমিয়াম আবাসন বাজারটা যে কোনো ধাক্কা সামলে টিকে থাকার ক্ষমতা রাখে? এর পেছনে কারণটা কি? কারণ হল ঢাকার প্রাইম লোকেশনগুলোর কিছু নিজস্ব শক্তি আছে।
এখানকার যে পরিকল্পিত পরিকাঠামো, চওড়া রাস্তাঘাট, ভালো যোগাযোগ ব্যবস্থা আর উন্নত সামাজিক পরিবেশ, এগুলো এই এলাকাগুলোকে একটা আলাদা মর্যাদা দেয়। এই কারণেই যে কোনো বড় ধাক্কার পরেও এই জায়গাগুলো খুব দ্রুতই আবার ঘুরে দাঁড়াতে পারে। এই একটা কথাই হয়তো পুরো আলোচনার সারমর্ম, যে স্বল্পমেয়াদী সমস্যা আসতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী সুযোগগুলো বেশ শক্তিশালী। এটাই হলো বটম লাইন। সাময়িক সমস্যা হবে কিন্তু লম্বা সময়ের জন্য সম্ভাবনাটা উজ্জ্বল। তো সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে বিশ্বজুড়ে এত অনিশ্চয়তা, এর মধ্যে ঢাকার রিয়েল এস্টেটই কি তাহলে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ? উত্তরটা কিন্তু ভাবনার।